রূপা আমিনার কোলে মাথা রেখে ঘুমিয়েছে। আজিজ খাটের পাশে চলে বসে আছে। আমরা রূপার পায়ের কাছে বসে রূপার হাঁটুর ক্ষতে খুব যত্নে সেবন লাগিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আমিনা মেয়ের হাতের, কোমরের আর পিঠের দিকে ক্ষত সেবন লাগিয়ে পরিষ্কার করে দিল। গায়ে পাতলা একটা চাদর মেলে দিল। আমরা এক ধ্যানে রূপার মুখের দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে প্রচন্ড ঝড় বয়ে চলেছে, কিন্তু উপরের দিকে যতটুকু সম্ভব শান্ত হয়ে আছে। আজিজ আবরারের কাঁধে হাত রাখলো। আবরার মৃদু সুরে বলল, আমি ঠিক আছি আব্বা। আজিজ বলল, রূপা ভালো হয়ে যাবে খুব জলদি। আবরার বলল, আজকের ঘটনা বলতে সময় লাগবে। আজিজ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমিনা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি ডাল হয়ে ওর পাশে থেকো, দেখবে খুব জলদি আবার স্বাভাবিক হয়ে যাবে আমার মেয়েটা। এর আগে একবার। আমিনা থেমে গেল। আমরা আমিনার দিকে তাকিয়ে বলল, আম্মা বলুন আমায়। চুপ করে থাকবেন না। রূপার মা বলল, আমরা রূপার বিয়ে এত তাড়াতাড়ি দিতে চাইনি। তুমি তো দেখলে আমার মেয়েটা কতটা বোকা, সংসারেরটাও বোঝে নাও। আমরা ব্যথিত চোখে তাকালো আমিনার দিকে, তারপর রূপার দিকে তাকালো। এই মেয়েটা তার জীবনে না এলে কি যে হয়ে যেত সে নিজেও জানে না। আপনার মাথা নিচু করে নিল। আজিজ আপনার পাশে বসে আমিনা বলল, রূপার দৈহিক গঠন খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, যার কারণে ওকে খুব মেচুর আর বড় দেখা যায়। কিন্তু মেয়েটা যখন ক্লাস 7-এ পড়তো তখন ওর বুদ্ধিটা ছিল নার্সারি বাচ্চাদের মতো। ও বুদ্ধি প্রতিবন্ধী নয়, ওই যে ছোটবেলায় দুবার বড় ধরনের ভয় পেয়েছিল, তারপর থেকেই এমন হয়ে গেছে। আকাশ ছেলেটা প্রথম আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় চিঠির মাধ্যমে। রূপা আমার ভয়ে চিঠি পুকুরে ফেলে দেয়। ওর বান্ধবীদের মধ্যে একজন ছিল আকাশের বাড়ির পাশে। পরের দিন ওরা যুক্তি করে রূপাকে একাই বাড়ি যেতে বলে। ওর অন্য বান্ধবীদের গল্পের ছলে স্কুলে বসিয়ে রাখে। সেদিন আকাশ সুযোগ পেয়ে আমার মেয়ের ক্ষতি করতে চায়। আমি আর 5 মিনিট দেরি করলে হয়তো অনেক কিছুই হয়ে যেত। মেয়েটা বাসায় এসে ভয়ে আমার বুকে মুখ লুকিয়ে রাখে। রাতের বেলা আমাকে জড়িয়ে ধরে ঘুমায়। খুব ভয় পেয়েছিল। তারপর থেকে আমরা ওকে চোখে চোখে রেখেছি। রূপা এতটুকুই জানে যে আমি আকাশকে চর মারায় ভয় সে আমার মেয়েকে বিরক্ত করা বাদ দিয়েছে, কিন্তু আসল ঘটনা এতটুকু নয়। আমরা বলল, কি হয়েছিল এরপর? আমরা উত্তেজিত হয়ে পড়েছে। রূপার মা বলল, এরপর আকাশের বাবা আসে রূপার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে। আমরা কেউ রাজি হয়নি। খবর নিয়ে জানতে পারি আকাশের বাবা বাড়িতে বউ ছাড়াও আরো মেয়েদের সাথে সম্পর্ক রয়েছে। আকাশও বাবার আচরণ পেয়েছে। আমরা কোনোভাবেই ইচ্ছুক ছিলাম না সেখানে মেয়ে দিতে। এরপর তোমার শ্বশুরকে থ্রেট দিতে থাকে, আকাশের সাথে মেয়ে বিয়ে না দিলে মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে। এসব ঝামেলা অনেকদিন পর্যন্ত চলতে থাকে। তারপর হঠাৎ করেই ওরা চুপ হয়ে যায়। আমরা ভেবেছি আমরা না মানায় তারা আর আগ বাড়ায়নি। 2 বছর পর হঠাৎ করেই আমার যেন উঠে পড়ে লেগেছে আমার মেয়েটার পেছন। এত কিছু রাজ মেয়েটার দিকে আসতে দেয়নি। রূপা এসবের কিচ্ছুই জানে না। তার মধ্যে ধরা পড়ে তোমার শ্বশুরের একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন আমি খুব ভয় পেয়েছি। আমাদের মধ্যে কারো কিছু হয়ে গেলে রূপাকে এখানে সুরক্ষিত রাখা সম্ভব হবে না। তাই পাত্র খুঁজতে বলি না। কিছুদিন পরেই তোমার বাবা কোনো এক কাজে কুমিল্লায় আসে। উনি এসব শুনে চলে যান। আর কয়েকদিন পরেই তোমাকে নিয়ে আসে, আর বিয়ে হয়ে যায় তোমাদের। মূলত এটাই কারণ ছিল রূপার এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া। আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর কেন যেন বুক ফেটে কান্না আসছে, চোখ লাল হয়ে গেছে, কিন্তু কাঁদতে পারছে না। শুধু এটা মনের মধ্যে খোঁজাচ্ছে, যদি আকাশ এমন ঘটনা না ঘটাতো আর রূপার বাবা মা রূপার জন্য পাত্র না খুঁজতো, তাহলে সে কোনোদিনও রূপাকে পেত না, কোনোদিনও না। যদি আকাশের সাথে রূপার বিয়ে হয়ে যেত, যদি তারা রূপাকে উঠিয়ে নিয়ে যেত, সক্ষম হতো। আবার চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নেয়। গাম ছুটে গিয়েছে তার। হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে বেদ করছে। পিঠে আজিজের হাতের ছোঁয়া পেয়ে আবরার শান্ত হয়ে কিছুটা রূপার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। একটু এগিয়ে গিয়ে কপালে হাত ছোঁয়ায়। আমিনার দিকে তাকিয়ে বলে, আমা, রূপার হয়তো জ্বর উঠেছে। রূপার মা বলল, শরীর ব্যথায় জ্বর আসছে হয়তো।
আমি ওকে উঠিয়ে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। তুমি চিন্তা করো না বাবা, ভরসা রাখো আল্লাহর উপর। আবরার মাথা নাড়িয়ে গড় থেকে বেরিয়ে আসে, পুকুর ঘাটে দাঁড়িয়ে থাকে, আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ। আজিজ এসে আবরারের পাশে দাঁড়ায়। আজিজ আবরারের হাত ধরে পুকুরের সিঁড়িতে বসে। আবরার ব্যথিত সরে বলল, আবা আমি কি আপনার কাঁধে মাথা রাখতে পারি? আজিজ হেসে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আবরার তার শ্বশুরের কাঁধেই মাথা রাখে, চোখ বোঝে নেয়, মনে মনে ভাবে এই মানুষগুলো এত ভালো কেন, এতটা সহজ সরল। আমার নসিবে এমন সুন্দর মানুষের আগমন লিখা ছিল, ভাবতেই মনটা ভালো হয়ে যায় আবরার। আজিজের কথায় আবরার ভাবনা থেকে বেরিয়ে আসে। আজিজ বলল, তোমার শাশুড়ি সব কিছু জানে না, তাকে অনেক কিছু জানাইনি আমি। মেয়েটা বেশ শিক্ষতনী, আমার কিছু হয়েছে শুনলেই কাঁদতে শুরু করে। আবরার বিস্ময় এনে তাকালেও আজিজ বলল, আকাশদের পরিবার এমনি এমনি চুপ হয়ে যায়, আর তারা এতটা তেড় দিয়েছে যে তার একটা কারণ তোমার শাশুড়ি। আবরার বিস্ময়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আম্মা কিভাবে? রুবার বাবা বলল, ওই বদমাইশ লোক আকাশের বাবা কিভাবে যেন আমিনার পা দেখে ফেলে। আল্লাহ কিভাবে রেখেছে, শুধু পা দেখেই তার ভেতরে কামনা জেগে ওঠে। রূপার সাথে সাথে তারা তোমার শাশুড়িকেও যায়। এমন জঘন্য মানুষদের কাছে কিছুতেই আমি আমার মেয়েকে দিতে রাজি হইনি। সেদিন বাজারের টং দোকানে বসেছিলাম আমি, আকাশের বাবা সেই সব জঘন্য প্রস্তাব নিয়ে আমি রাজি হইনি। চলে আসার সময় পেছন থেকে আমাকে ইট ছুঁড়ে মারে, ভাগ্যক্রমে সেটা মাথায় না পড়ে হাতের কবজিতে এসে পড়ে। আকাশদের চেলাপেলারা আমাদের বাড়ির দিকে হাঁটে, দুজনকেই উঠিয়ে নিয়ে আসবে আর আমাকে মেরে ফেলবে। এলাকার প্রভাবশালী তাই কেউ কিচ্ছু বলে না। আমিও যে কিছু করতে পারবো না, সেই সময় আমি সেই অবস্থায় ছিলাম না। বিপদ খুব সংগৃহীত করেছিল, তারপরও আমি উত্তেজিত না হয়ে চুপ ছিলাম। আমার বিশ্বাস ছিল আল্লাহর উপর, তিনি কিছু করবেন, সাহায্য আসবেই। ঠিক 1 ঘন্টার মধ্যেই তোমার বাবার সাহায্য হয়ে আমার কাছে উপস্থিত হয়। তোমার বাবা এসব দেখে এসব শোনের সাথে সাথে এলাকার চেয়ারম্যান, পুলিশ, ওসি আরো বিত্তশালী ক্ষমতাবান যারা ছিল তাদেরকে ফোন দিয়ে নিয়ে আসে। তারাই ওদের শাসিয়ে যায় আর ব্যাপারটা দমন হয়ে যায়। 2 বছর পর এখানে চেয়ারম্যান, ওসি চেঞ্জ হয়ে যায়, যার কারণে তারা আবার সাহস পায়, আবার ঝামেলা শুরু করে। সেদিনও তোমার বাবার সাহায্য হয়ে আসে আমার কাছে। এসব শুনে তিনি আমাকে আশ্বাস দেন, রূপার পাত্র ঠিক করে দেন। তিনি যে ওনার ছেলে, অর্থাৎ তোমাকে আমার মেয়ের জামাই করবেন এটা জানতাম। বিয়ের সময় যখন জানলাম, জান পড়ান অবাক হলাম এবং খুশি হয়েছে। তোমার শাশুড়ি খুব টেনশন করত তোমার সাথে, তোমার পরিবারের সাথে মানিয়ে চলতে পারে কিনা। এখন তোমাদের দেখে তোমার শাশুড়ি বেশ খুশি। আজিজ মৃদু হাসল। আমরা অবাক হয়ে বলল, এত কিছু হয়ে গেছে, আব্বা আপনার ভয় লাগেনি? রূপার বাবা বলল, লেগেছে তো, তাই তো নিজের এত ভালো চাকরি ছেড়ে দিয়ে এখানে মানুষের খেতে মজুরি কাটতে শুরু করি। আমি পরিবারের আশেপাশে থাকতে শুরু করি, যাতে কেউ আমার পরিবারের ক্ষতি করতে না পারে। আর আল্লাহর উপর আমার বিশ্বাস আছে। আবার চুপ হয়ে গেল। মনে মনে ভাবলো, সত্যি আল্লাহর উপর অগাধ বিশ্বাস, অন্ধ ভক্তি আর ভালোবাসাই পারে কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করতে। এই ধৈর্য ধারণের জন্যই হয়তো সেদিন বাবাকে আল্লাহর ওসিলা হিসেবে পাঠিয়েছে। হ্যাঁ, আল্লাহই বাবাকে নিয়ে এসেছেন রূপার বাবার সাহায্য করতে। এটা রবের ফয়সালা, রবের ইশারা ছাড়া আর কিছুই নয়। আমরা আবেগাপ্লুত হয়ে গেল, নিমেষেই মনটা ভালো লাগা চেয়ে গেল। রবের স্মরণেই রয়েছে বিষণ্ণয় মনের ঔষধ। আজিজ পুকুরের পানির দিকে তাকিয়ে বলল, তোমার শাশুড়িকে আমি প্রথম কোথায় দেখেছি জানো? আপনার উৎসুক চোখে তাকিয়ে আছে আজিজের দিকে। আজিজ নিজে বসে বলল, একদিন বৃষ্টিতে ভিজতে দেখেছে তাকে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল সেদিন। আমি মসজিদ থেকে বের হতেই বৃষ্টির ফোঁটার আকার বড় হয়ে যায়। একটা মেয়ে দৌড়ে যাচ্ছে, আমি তাকে দেখতে পাই। সে দৌড়ে এসে আমার সামনে পড়েছে। আমার নজরও পড়েছে তার চোখের দিকে। দুজোড়া চোখ মিলিত হতেই থমকে যায় দুজনে। তারপর সে পাশ কাটিয়ে চলে যায়। আমি বাসায় চলে আসি।
বাসায় এসে কিছুতেই চোখ জোড়া বলতে পারছিলাম। আমি বুঝতে পারছিলাম আমার দ্বারা গুনাহ হচ্ছিল। আল্লাহর কাছে দোয়া করি যাতে মাথা থেকে সরে যায় এসব। না, এসব আর গোড়া হয়ে যাচ্ছিল। তারপর সিদ্ধান্ত নেই সেই চোখ জোড়ার মালিকে চোখ দুটো দেখা আমার জন্য হালাল করে নেব। খোঁজ নিয়ে জানতে পারলাম তার বাবা এখানকার প্রভাবশালী লোক। আমি সিদ্ধান্ত নেই আমি যাব ওনার কাছে। শুনেছি তিনি খুব রাগী মানুষ। যখন আমি সিদ্ধান্ত নিলাম অনেকেই হাসাহাসি করেছে। সব উপেক্ষা করে সামনাসামনি হয়েছিলাম আমার শ্রদ্ধেয় শ্বশুরের। তিনি প্রথমে গম্ভীর হয়েছিলেন, সব শুনে তারপর বললেন তিনি রাজি। আমি বললাম আপনার মেয়ে থেকে জেনে নিন তিনি রাজি কিনা। আমি তার মতের বিরুদ্ধে তাকে বিয়ে করতে চাই না। সবচেয়ে অবাক করার ব্যাপার কি ছিল জানো? আবার বলল কি আব্বা? রূপার বাবা বলল আমার পিতা জানতেও চায়নি আমার এখানে বাড়ি ঘর আছে কিনা, আমার হোটেল টাকা পয়সা আছে কিনা। তিনি শুধু তাকওয়া দেখেই ওনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন এবং আমাকে খুব ভালোবাসতেন তিনি। আমি নাকি নিয়ে সেই বাড়ি গেলেই উনি হরস্তর কাণ্ড শুরু করত, সারা বাড়ি মাথায় তুলে নিত। আমার মেয়ের জামাই এসেছে বলে সবাইকে অস্থির করে তুলত, খুব ভালোবাসত আমাকে। আজিজ হাসলো। আমরা শুধু অবাকের পর অবাক হচ্ছে, ভাবছে এমন অবাক বুঝে আজও আছে। আপনার ইচ্ছে করছে রূপাকে নিয়ে এই ফিতনার যোগটা ছেড়ে তার শ্বশুরের বলা সেই স্নিগ্ধ যোগটায় গিয়ে রূপার সাথে প্রাণ খুলে বাঁচতে। কোনো বিলাসিতা থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো জড়যন্ত্র থাকবে না। শুধু থাকবে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সাহায্য, সহানুভূতি। আজিজ আপনার দিকে তাকিয়ে বলল, জানো নারী হচ্ছে একটা বাঁকা হাড়ের সৃষ্টি, অর্থাৎ নারীকে পুরুষের বাম পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আপনার বলল তার মানে রূপাকেও আমার? রূপার বাবা বলল না না, সব নারীকে নয়। আপনার বলল তাহলে? রূপার বাবা বলল আদম আলাইসাল্লামকে সৃষ্টির পর আল্লাহ তাকে জান্নাতে থাকতে দেন। একদিন আদম আলাইসাল্লাম জান্নাতে শুয়েছিলেন। তখন তিনি অনুভব করলেন তার পাঁচটা কানে। তিনি মনে মনে ভাবলেন তার পাঁচটায় কেউ থাকলে আমার শূন্যতা অনুভব হতো না। ওনার এই অনুভবটা আল্লাহ বুঝেছেন। যখন তিনি ঘুমিয়েছিলেন একজন ফেরেশতা এসে আদমের বাম পাঁজরের একটা বাঁকা হাড় নেন এবং সেই হাড় থেকে হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। হাওয়াকে পেয়ে আদম খুব খুশি হন। জান্নাতে তাদের বিবাহ হয়। তিনি যখন হাওয়া আলাইহিসসালামকে আলিঙ্গন করলেন তখন তিনি অনুভব করলেন এখন তার পাঁচটা পূর্ণ লাগছে। এই জন্যই আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একে অপরের পরিপূরক হিসেবে। তোমরা তাদের পোশাক স্বরূপ আর তারা তোমাদের পোশাক স্বরূপ। তাই বলা হয় নারী হচ্ছে পুরুষের বাম পাঁজরের বাঁকা হাড় থেকে তৈরি। আমরা একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মুচকে আসলো। এসব শুনে মনটা আনন্দে পুলকিত হয়ে যায়, একরাশ মুগ্ধতা চেয়ে যায় মনে। আজিজ আবারও বলল, তো ফ্রেন্ডস আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।